দিদি, তোমার কাছ থেকে হয়তো আমি কিছু করাতে পারিনি এখনো পর্যন্ত ছেলেদেরকে নিয়ে। যাই হোক, ওটা বুঝতেই পারছো, একটু ফিনান্সিয়াল প্রবলেমের জন্যই চলছে। কষ্ট পাচ্ছি, তাও পারছি না করাতে। দেখ, যেটার জন্য তোমাকে ফোন করেছি দিদি গো, তোমার সবকিছু আমি ফলো করি তো। তুমি যে টোটকাটা বলেছো না, 31 তারিখ পর্যন্ত, 11 তারিখ থেকে লটারির ব্যাপারটা, মানে আমি কল্পনা করতে পারছি না দিদি। আমি কল্পনা কেন, আমি অনেক এর আগে কেটেছি, অনেকে অনেক বলেছে ইউটিউবে, অনেক কিছু বলেছে, কিচ্ছু না। আমি মানে আনবিলিভেবল যেটাকে বলে, আমি আজকে 14 তারিখ কেটেছিলাম, আজকে গিয়ে জাস্ট দেখিয়েছি যে হবে কিনা, হয়েছে কিনা। 600 টাকা পেয়েছি, হয়তো কিছুই না, কিন্তু এটা আমার কাছে অনেক বড়, অনেক বড়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি, জয় বড়মার জয়। তো আমি চাই তুমি এই ভয়েস রেকর্ডিংটা প্লিজ 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 সবার সাথে শেয়ার করো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের গতকাল ভিডিও পোস্ট করতে পারিনি, ব্যক্তিগত কিছু কাজের কারণে। কালকে চেষ্টা করেছিলাম, বাট পারিনি। যাই হোক, আজকে চলে এসেছি তোমাদের কাছে দারুণ দুটো ঘটনা নিয়ে। হ্যাঁ, আজকে একটু স্পেশাল ঘটনা তোমাদের জন্য শেয়ার করছি, কারণ যেহেতু নাকি একটা দিন আমি ঘটনা দিতে পারিনি। জানি তোমাদের অনেকেরই ঘুমের ওষুধ পাওনি, আর খুব কষ্ট হয়েছে রাতে ঘুমাতে। পুরনো পুরনো ঘটনা শুনেছো, ফোনে এইদিকে ওইদিকে ঘুরেও বেরিয়েছো। জানি মন ভালো লাগে না, আর তোমাদের কাছে ঘটনা পোস্ট না করতে পারলে সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না। কিন্তু কখনো কখনো নিজের শরীরও সাথ দেয় না, তারপরে হঠাৎ করে কিছু এমার্জেন্সি কাজ চলে আসে, যার কারণে চেষ্টা করলেও ঘটনা দিতে পারি না। যাই হোক, মনটা আমারও কালকে খুব খারাপ ছিল। আজকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা বলার আগে সবাইকে বলবো, ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। দুটো ঘটনা আছে, প্রশ্নও আছে শেষে একদম গিয়ে। আর বলতে পারি আহ, ঘটনা দুটোর মধ্যে কিছু শিখতে পারবে। কারণ তোমরা জানো আমার ঘটনাগুলো একটু মিনিংফুল হয়, কারণ অনেক কিছু বোঝা যায়। অনেক যারা ঘটনাগুলো শেয়ার করে তারা নিজেরাই বলে যে দিদিভাই, এই ঘটনাগুলো তুমি ব্যক্তিগতভাবে নিজে একটুখানি যদি উপলব্ধি করো, তুমি নিজেও বুঝবে এই ঘটনাগুলো সবার সামনে আসাটা খুবই দরকার। তাহলে চলো, সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নিও, পাশে থেকো। এবার আমরা প্রথম ঘটনায় যাই। প্রথম ঘটনাটা হচ্ছে কীর্তন করে বাড়ি ফেরার একটি ঘটনা বলবো আমি। আর এই ঘটনাটা কিন্তু ঘটে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে না, ওপার বাংলায়, মানে বাংলাদেশে ঘটে ঘটনাটা। আমাদের যে বোন ঘটনাটা পাঠায়, ওর নাম হচ্ছে কবিতা নস্কর। বোনের বাড়ি হচ্ছে কুমিল্লায়, বাংলাদেশ। বোন জানায়, দিদিভাই, আমার মা আমার মা আগাগোড়াই একটু ঠাকুর দেবতা নিয়ে, উনি খুব বাড়িতে মানে সারাদিন দেবতার সামনে বসে থাকেন, ঠাকুর দেবতা নিয়ে খুব পরিচর্যা করেন। এই নিয়ে বাড়িতে সবার সাথে মতবিরোধ। মানে ঠাকুর মানো, ঠাকুর পুজো করো, নিয়মিত পুজো দাও, খেতে দাও ঠাকুরকে, ঠিক আছে, কিন্তু ঠাকুরের সামনে বসে প্রার্থনা করা বা ঠাকুর দেবতা নিয়ে খুব বেশি মানে সারা দিন থাকেন, তো একটা সময় মাকে পাওয়া যায় না। যদি বাড়িতে কেউ আসে, তোর মা কোথায় রে? ঠাকুর ঘরে। যদি আমার ঠাকুমা বলে যে এই তোর মা কোথায়? ঠাকুর ঘরে। মানে আমার মাকে সবাই খুঁজে কোথাও না পেলে মা থাকে ঠাকুর ঘরে। তো ঘটনাটা ঘটে হচ্ছে যেখানে মায়ের কীর্তন হয়, মা জানতে পারলো, মায়ের কানে চলে আসলো কীর্তন হচ্ছে, মানে মাকে তোমরা আর বাড়িতে পাবে না, মা সোজা চলে যাবে সেই কীর্তনে, সে যেখানেই হোক। তো ঘটনাটা আমাদেরকে কবিতা বলে, দিদিভাই, এরকমই একটা সন্ধ্যা, আমার মা সন্ধ্যাবেলা তড়িঘড়ি করে কাপড় পরে, তার আগে সারা দুপুর মানে মা তো নিরামিষ আহার করেন। কবিতার মা কখনো মাছ মাংস ছোট থেকে ছুঁইনি, একদম জন্মগতই মানে ঠাকুর দেবতা নিয়ে উনি থাকতে ভালোবাসেন, জন্মগত। বলছে আমার মা তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে পুজো টুজো দিয়ে, উনি সন্ধ্যার পুজো দিয়ে কাপড় পরিবর্তন করে একটা ছাপা নতুন শাড়ি আলমারি থেকে ভেঙে উনি পরিধান করছেন। হঠাৎ করে বাবা এসে বললেন, কবিতার মা, তুমি এখন হঠাৎ করে কোথায় যাচ্ছ? কাউকে কিছু বলা নেই তো? তখন মা হট করে এক গাল হেসে বলল, আসলে ওই যে আমাদের কুমিল্লার ওখানে একটা স্কুল আছে, স্কুল মাঠের ওখানে কীর্তন হচ্ছে, নাম কীর্তন, হরিসভা, আমি ওখানে যাব।
বাবা বলল, তুমি তো যাবে, আগে থেকে তো বলনি কিছু, আর এই সন্ধ্যাবেলা তুমি এখন নাম কীর্তনের ওখানে যাচ্ছ, তুমি ফিরবে কখন? তখন মা বলল যে যত তাড়াতাড়ি হয় আমি চলে যাব। আর এইটা হচ্ছে বলার কারণ, কখন ফিরবে। আমার মায়ের একটা দোষ, গুণ, যেটাই যে ভাবো না কেন আমার মায়ের আছে। মা যদি হরিকীর্তন নাম কীর্তনে মা যায়, শেষ না হওয়া পর্যন্ত মা কিন্তু বসে থাকে। মা না একটা আবেগের মধ্যে চলে যায়, ঠাকুরের নাম হচ্ছে, কেউ ওনাকে গিয়েও আনতে পারবে না। তো বাবা তার জন্য প্রশ্নটা করে। মা বলল, না না, আমি ওই 8টা 9টার দিকে চলে আসবো। বাবা বললো, সময়টা দেখেছো, 6:30 বাজতে যাচ্ছে, তোমার এখান থেকে যেতে যেতেও তো হাতে 30টা মিনিট লাগবে, তুমি 1 ঘন্টা বসে চলে আসবে, এটা হতে পারে না। যাই হোক, মাকে তো কেউ রাখতে পারবে না, যাই যে বলুক, মা তো যাবেন। তা মা কিন্তু তার মতো করে চলে যায়। মা তার মতো চলে যায়। আমাদের কবিতা বলে, দিদিভাই আমি কিন্তু ওই সময় বাড়িতেই ছিলাম, মা যখন যান। রাত যখন 9টা বাজে, বাবাকে বললাম, বাবা মা তো এখনো বাড়ি ফিরলো না, তুমি একটু গিয়ে দেখো না। আমার বাবা বলল, আমি যেতে পারবো না, তোর মা কি বাচ্চা? তোর মাকে তো যাওয়ার সময় বলেছি, তোর মা যখন গেছে তোর মা ঠিক নিজে নিজে চলে আসবে, অত চিন্তা করিস না। আমি যতই হোক খিদে পেয়েছে, খেতেও পাচ্ছি না, মা আসবে তারপর খাবো। হ্যাঁ, মানে আমি তো ছোট থেকে বেড়ে খাই না, মা বেড়ে দেন, তো নাহলে বাবা বেড়ে দেন। তো বাবা একটু রাগ করে শুয়ে রয়েছে, বুঝতে পেরেছি মায়ের প্রতি একটু রাগ হয়েছে। যাই হোক, আমি বসে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে পড়ি। যখন আমার হঠাৎ ঘুম ভাঙলো, তখন দেখলাম ঘড়িতে বাজে 11টা 9 রাত্রি। আমি তখন বাবার কাছে ছুটে গিয়ে বললাম, বাবা 11টা বেজে গেছে, বাবা মা এখনো আসেনি। তখন তোর বাবা উঠে বললো, তোর মা এরকম কি বলতো, আর তোর মাকে না যেতে দিবি না এই রাত বিরোতে, এখন শীতকাল ছিল, ঠান্ডার সময়, বলো তো কে বেরোবে রাতে, জাকিয়ে ঠান্ডা, চারপাশে কুয়াশা। আর কুয়াশা শীতের সময় দেখবো হরিকীর্তন নাম কীর্তন এগুলো বেশি হয় জেলায় জেলায়। আমার বাবা বলল যে আমি যাব না, ও গেছে, চলে আসবে, কারণ পাড়ার তো আশেপাশের অনেক মহিলারা গেছে, তাদের সাথে চলে আসবে। যাক, আমার মা আসছে না, বসে আছি বসে আছি বসে আছি। হঠাৎ 12:30টার দিকে মা এসে বলছে, কবিতা দরজাটা খোল। আমি ছুটে গিয়ে দরজাটা খুললাম, মাকে বললাম, মা তোমার কোনো জ্ঞান আক্কেল নেই, তুমি নাকি 8টা 9টার সময় আসবেন? হ্যাঁ, 8টা 9টার সময় আসবে, এখন তো 1টা বাজতে গেল রাত। মা বলছে, তুই জানিস ফিরে যে এসছি এটাই অনেক, তুই জানিস কি হয়েছিল? আমি তখন মাকে বললাম, কি? মা বলছে, তুই সর সর সর। মা তাড়াতাড়ি করে শাড়ি কাপড় পরিবর্তন করে হাত পা মা ধুলো, গরম জল করে, মা তখন কিছু বলেনি, বসেছিল, ধুয়ে শাড়ি কাপড় পরে তারপরে মা এসে আগে পুজো ঘরে গেল, গিয়ে ঠাকুরকে শোয়ালো। গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরকে বললো দেরি হয়ে গেছে, শুবিয়ে দিল। আর আমরা যদি হাত দিই, বাবা বা আমি, তাহলে মা পুরো খেয়ে ফেলে, তার জন্য আমরা হাত দিই না। মা শুবিয়ে গোপালকে, তারপরে মা এসে বললো, কি হয়েছিল জানিস? তখন আমার বাবা বলছে, কি হয়েছিল গো? বলছে, আরে আর বলো না, আমি তো স্কুল মাঠ থেকে বেরোই, আমি ওই আমাদের মানে যে গ্রামে থাকি ওই গ্রামে এক কাকিমার কথা বলে, ওনার মেয়ের নাম হচ্ছে নন্দিনী। বলছে, নন্দিনীর মাকে বললাম যে তুমি যাবে তো? নন্দিনীর মা বলল, হ্যাঁ দিদি, তুমি আমি দুজনেই যাব একসাথে, কারণ ওর বাড়ি আমার বাড়ি দুটো বাড়ির পাশাপাশি, আর অনেকেই গেছে, মুখ চেনা, কথা নেই, নন্দিনীর মাকে চিনি। তো নন্দিনীর মা আমাকে বললো যাবো। যাবো বলে নন্দিনীর মা ওই যে গল্প শুরু করলো, ওখানে কীর্তন পার্টি যারা এসছে দলের, বলছে নন্দিনীর মাকে বারবার বলার পরেও নন্দিনীর মা বলছে, এই তো যাব, এই তো যাব, আমার তো ছেলে আসবে, হ্যাঁ আমার ছেলে সাইকেল নিয়ে আসবে, সাইকেলে করে চলে যাব, তুমি আমার সাথে যেও খুনি, তাহলে পরে হেঁটে যাব 3 জনে। তো এই কথাটা শোনার পর আমি ভাবলাম যে না, দরকার নেই, ও যখন ছেলে সাইকেলে করে যাবে, আমার জন্য হেঁটেই বা কেন যাবে, তার থেকে ভালো আমি নিজের মতো নিজে চলে যাই। বলছে, আমি যখন দেখলাম রাত প্রায় 10:30 বাজে, আমি তখন বেরোই। আমার বাবা বলছে, কি বলছো? 10:30টায় যদি তুমি কীর্তন মাঠ থেকে ওঠো, এখন প্রায় 1টা বাজতে গেল।
তুমি ০.৫ ঘন্টার জায়গায় এতক্ষণ কোথায় ছিলে? তখন মা বলছে, সেটাই তো বলছি। মায়ের অ্যাকচুয়ালিও ভুলো হতে ধরে, মানে ভুলিয়ে দেওয়া যেগুলো হয় না, তোমাকে রাস্তা পথ ভুলিয়ে দেবে। বলছে আমি ওই মাঠ থেকে উঠে আমি নিজের মতো আসছি। হঠাৎ করে আমাদেরই গ্রামের সহোদর কাকা বলে একজন আছে, সহোদর কাকা, ওনার একটা মুদিখানা দোকান আছে, মানে ওই তোমার ঠাকুরের জিনিসপত্র এইসব বিক্রি করেন উনি, দর্শকর্মার দোকান। সহোদর কাকা রাস্তা দিয়ে আসছিল। সহোদর কাকাই মাকে ডাকে, সহোদর কাকা। হ্যাঁ, তো বলছে, বৌমা তুমি কীর্তনে গেছিলে? সবাই তো মায়ের বিষয়টা জানে। মা তখন বলে, হ্যাঁ আমি কীর্তনে গেছিলাম। সহোদর কাকা তখন বলে যে আমি বাড়ি যাচ্ছি, তুমি আমার সাথে যাবে? তাহলে চলো, এত রাতের বেলা একা একা গ্রামের পথ বেয়ে যাবে, রাস্তাঘাটে কি হবে আপদ বিপদ, মেয়ে মানুষ, চলো। বলছে সহোদর কাকা যেন আমাকে একটা মানে ঝোঁকের মধ্যে নিয়ে চলে গেছে। সহোদর কাকা যেই দিকে যাচ্ছে উনিও সেই দিকে যাচ্ছে। বলছে আমি দেখছি চোখে সহোদর কাকা রাস্তা দিয়ে গিয়ে জঙ্গলে ঢুকে গেল। আমি জানি ভালো করে এই জঙ্গল থেকে তো আমার বাড়ি যাবার না, কিন্তু ওই সহোদর কাকা গেছে বলে মাও চলে গেছে। মা বলছে আমি প্রত্যেকটা বিষয় বুঝতে পারছি, এখান থেকে যাওয়া যাবে না, বা এখান থেকে আমার বাড়ি না, এখান থেকে গেলে আমাকে ঘুরতে হবে, কোথায় যাচ্ছি, কিন্তু তবুও ওই কাকা যাচ্ছে, কাকাকে অনুসরণ করে করে মা চলে যাচ্ছে। তারপর যখন অনেক ঘুরে 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 মা যখন রাস্তায় ওঠে, মানে সোজা রাস্তা দিয়ে আসলে তো 30 মিনিট, মাকে জঙ্গলের পথ গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে রাতের অন্ধকারে সহোদর কাকা যখন একদম মেন রোডে আসে, তখন যখন মেন রোডে ওঠে না, গাড়ি যাচ্ছিল, গাড়ির যখন হর্নটা বাজে, হর্ন বাজতেই মা না সম্বিত ফিরে পায়। মা বলছে কি হলো? একজন তখন মাকে বলল কি, এত রাতের বেলা আপনি এই জঙ্গল থেকে বেরোচ্ছেন, কোথায় গেছিলেন? তখন মা বলছে, "আ- আমাদের ওখানে কাকাটা কোথায় গেল?" বলছে কাকাটা কোথায় গেল? আপনি তো একা রয়েছেন। তখন মা দেখে কোথায় সহোদর কাকা, কেউ তো নেই। মা তখন বুঝতে পারে যে অন্য কোনো জিনিস মাকে পথ ভুলিয়েছিল। মা শুধু এক জায়গা দিয়ে গোল 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 করে ঘুরেছে। তারপর উনি সেই গাড়িওয়ালা, তারও পরিবার ছিল, সেই গাড়িওয়ালা মাকে নিয়ে আমাদের কুমিল্লার যে মোড় আছে ওখানে ছেড়ে দিয়ে যায়। ওখান থেকে মা হেঁটে আসে বাড়ি। এই ছিল আমাদের প্রথম ঘটনাটা, আমাদের কবিতা নস্কর বোনের পাঠানো কুমিল্লা বাংলাদেশ থেকে একটি ঘটনা। কেমন লাগলো? মানে অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি জানো তো, ভুলো থাকে তো, ভুলো ভূত, ওরা না এরকম জানো তো ভুলিয়ে দেয়, পথ ভুলিয়ে দেয়। আমার জ্যাঠামশাইয়ের সাথেও এটা হয়েছিল। আমার জ্যাঠামশাই বলেছিল ঘটনাটা, রাতের বেলা যখন ডিউটি করে শিয়ালদা দিয়ে বাড়ি ফিরে, দত্তপুকুরে আমার জ্যাঠার বাড়ি, বারাসাত দত্তপুকুর, বলছে সোজা রাস্তা দিয়ে এসে ডান দিকে গলি ঢুকে গেছে, ওই গলি দিয়ে 2-3টে বাড়ির পরেই হচ্ছে আমার জ্যাঠার বাড়ি। বলছে আমি সোজা রাস্তা দিয়ে এসে মানে ওই গলিতে ঢুকেছি, ঢুকে আমি যে মানে আমার বাড়িতে ঢুকবো, আমার বাড়ি ছেড়ে আমি সোজা চলে গেছি, সোজা হচ্ছে পুকুর আর বাঁশবাগান। তখন ছিল অনেক আগেকারের কথা বলছি, মানে তখন ধরে নাও 1977 কি 76 এরকম, অনেক আগের কথা বলছি। বলছে যে আমি পথ ভুলে কোথায় চলে গেছি আমি নিজেও জানি না, মানে আমি রাস্তা ভুলে গেছি। চলে যাবার পর না, যখন দেখছি আরে রাস্তা শেষ, বাঁশবাগান, দূরে পুকুর, জ্যোৎস্নার আলো ফুটেছে, ঝলমল করছে পুকুরের আলো যেন ঠিক ওই সময় আমার জ্যাঠামশাই দেখে, আরে আমি তো বাড়ির রাস্তা ছেড়ে অনেক দূর চলে এসেছি। তারপর আবার ঘুরে যায়। জেঠুমশাই বলেছিলেন যে এরকম ওনার সাথে হয়েছিল, ভুলো আছে, ভুলো ভূত, যে মানে পথ ভুলিয়ে দেয়। যাই হোক, প্রথম ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেন দ্বিতীয় ঘটনাটা আরো ভয়ের। দ্বিতীয় ঘটনাটা তোমাদের বলবো, এই ঘটনাটা কিন্তু খুব খুব খুব
বাস্তবে ঘটে, সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এই ঘটনাটা হয় সোদপুরে, আমাদের উত্তর 24 পরগনা সোদপুরে ঘটনাটা ঘটে। আমাকে যে দু ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে, সেই এক ভাই তার মধ্যে ঘটনাটা শেয়ার করে। তবে তারা কিন্তু নিজের একদম যমজ দু ভাই না, তারা অ্যাকচুয়ালিও, আমি দু ভাই বলছি, তারা দুজন খুব ভালো বন্ধু, কলেজের বন্ধু। বলছি দিদি, 31st আমাদের যে জানুয়ারি নাইট, সেদিন ঘটনাটা ঘটে। বলছে আমরা একটা বন্ধুর বাড়িতে পার্টি করছিলাম রাতের বেলা। তো মা বাবা তো অনুমতি দেয় না কখনোই, কিন্তু তবু আমরা যেটা করব মনস্থির করে নিয়েছি, তো করবই। তো আমার যে কাকা, যে ভাই ঘটনাটা বলে, ওর নাম অমর। এটা কাল্পনিক নাম, আমি অরিজিনাল নাম এখানে বলতে পারবো না, বারণ আছে। তো আমি অমর নাম দিলাম ভাইটির, যে ঘটনা পাঠায়। অমর ভাই বলছে, দিদি ভাই, আমার বাড়ি থেকে আমার কোনো কাজ করতে গেলে আমার মা আমার বাবা আমাকে কোনো কাজ তারা করতে দেবে না। সবকিছুতে না, করবি না, তোর দ্বারা হবে না, তুই কেন করছিস, তুই কেন কথা শুনছিস না, মানে তাদের সব সময় কথা হচ্ছে বেকা বেকা। মানে আমি জীবনে কিছু করতে পারবো না, আমার দ্বারা জীবনে কিছু হবে না, কিন্তু ফুল সাপোর্ট আমাকে করে হচ্ছে আমার কাকা। তো কাকাকে বললাম, কাকা, মা বাবা তো তুমি জানো কোনো মতেই তারা আমাকে পার্টি পিকনিক কোনো কিছু করতে দেবে না, তুমি কি আমাকে একটু হেল্প করবে? কাকা বলল, কি হয়েছে বল। কাকাকে বললাম, কাকা, বন্ধুদের বাড়িতে 31st নাইট মানে জানুয়ারি পার্টি আছে। হুম। তো নতুন বছরটা বন্ধুদের সাথে শুরু করতে চাই, তুমি তো জানো সবকিছু। তো আমার কাকা তখন বলল, ঠিক আছে, তুই যা, যা হবে আমি দেখে নেবো। কাকা এটা প্রথম না, কাকা এর আগেও বহুবার ওই অমর ভাইকে অনেক দিক থেকে হেল্প করেছে, এমনকি প্রেম করতো সেখান থেকেও হেল্প করেছে। তো ভালো কথা। ভাই বলছে যে কাকা হচ্ছে আমার জীবনের সব থেকে গুড ফ্রেন্ড। তো কাকা বলল, কাকার অনুমতি নিয়ে আমি আর মাকে বাবাকে একবার বলেছি, না না করেছে, কোনো কিছু বলিনি, আমি চলে গেছি বাইক নিয়ে। কাকা কাকা বাড়িতে বুঝে নেবে। এইবার যাওয়ার পর দেখলাম সন্ধ্যা 7টার সময় গেছি, একটু না রাত তো হবে, বুঝতেই পারছো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে তারপর তো আসবো। তো সেখানে আস্তে আস্তে একটা 1:30 রাতে আমার কাকা শুধু একটাই কথা বলেছে, স্মোক করবি কিন্তু ড্রিঙ্ক করবি না, কারণ তাহলে পরে আমি কিন্তু তোর বাড়ির বাবা মাকে আর কোনো সময় তুই বাইরে গেলে আমি ওদের বোঝাতে পারবো না, ড্রিঙ্ক করবি না। তো অমর কি করে, যেহেতু বন্ধু বান্ধব বুঝতেই পারছো, একটু তো সেদিন চলবেই। ও কি করে বন্ধুদের সাথে, জানে যদি বেলা করে আমি মানে অনেকটা রাত করে যদি ড্রিঙ্ক করি, তাহলে মা বাবা গন্ধ পাবে, বিয়ার খেলেও একটা স্মেল তো দেয়। তো ও কি করে, 7টার সময় গিয়ে ওই 8টা, 8:30টার দিকে 2 বোতল বিয়ার খায়। এবার যখনই বিয়ার খায়, খাবার পর ওদের কিছুক্ষণ পর খিদে পায়, সবাই খেয়েছে, ও খেয়ে নিয়েছে, এবার ওরা খাচ্ছে, কন্টিনিউ খাচ্ছে, কারণ ওদের বাড়িতে তো বেশি নিয়ম টিয়ম নেই, ওরা রাতের বেলা যাবে, হয়তো বাবা মা শুয়েও পড়বে, ওদের ওদের রুমে চলে যাবে। কিন্তু অমর ভাইয়ের তো সেটা না, অমর ভাইয়ের বাবা মা সব অপেক্ষা করে বসে থাকবে, তো ও জানে। এবার ও কি করে, ওই জন্য 8টা, 8:30টার দিকে বিয়ারটা খেয়ে নেয়, নিয়ে বসে আছে, খিদে পেয়েছে, ওরও খিদে পেয়েছে। আর যারা ওর বন্ধু ছিল, সব ফ্রেন্ড সার্কেল, মেয়ে ছেলে সবাই ছিল কলেজে। তো বলছে যে চল না, খুব খিদে পেয়েছে, কি খাবো। সবাই বলল যে দেখ, আমাদের কাছে খুব একটা বেশি টাকা পয়সা নেই, মানে সবাই তো কলেজে পড়ে, এবার কেউ তো জব করে না যে টাকা থাকবে। তো সবাই বলছে যে দেখ, আমরা অল্প অল্প কিছু 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 দিয়ে একটা অ্যামাউন্ট যদি কালেক্ট করতে পারি সবাই মিলে, তাহলে আমরা একটুখানি বিরিয়ানি খাবো। তো একটা সোদপুরের খুব ফেমাস একটি বিরিয়ানির ওখানে হোটেল আছে, রেস্টুরেন্ট। বললো আমরা ওখান থেকে বিরিয়ানি আনবো, আর ওখানে বিরিয়ানিটা খুব এক্সপেন্সিভ। আমিও খেয়েছি, আমি এখানে নাম বলছি না, যাই হোক ও আমাকে নাম বলেছে। তা ওইখানের বিরিয়ানিটা ও আনতে যাবে। তো সবাই বলল যে দেখ, আমরা তো মোটামুটি 26-27 জন আছি, বিরিয়ানি আনতে গেলে তো অনেক লেগে যাবে। তো আমরা একটা কাজ করি, আমরা বাড়িতে তো গিয়ে খাবো, যে যার বাড়িতে বলে এসছি, তো আমরা মোটামুটি
ওই 8 প্যাকেট মতো বিরিয়ানি আনার, সবার কাছ থেকে একটা টাকা তুলে দেখছে 8 প্যাকেট হয়ে যাবে। এবার 8 প্যাকেট হলে তো হবে না, তার মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে চলো। এবার এই যে অমর ভাই, ভাই তখন বলে যে ওর একটা বন্ধুকে নিয়ে ও বিরিয়ানি আনতে যায়। এবার ও বিরিয়ানি আনতে যাবে যেখানে সোদপুরে, অ্যাকচুয়ালি ও বাড়ি, যে বাড়িটার কথা বলছি, যে বাড়িতে ওরা আছে, ওখান থেকে ওর বিরিয়ানির ডিস্টেন্স বাই বাইকে 45 মিনিট সময় লাগবে, মানে বুঝতে পারছো অনেকটা ভেতরে। তখন প্রায় 9টা, সাড়ে 9টা বাজে। বলছে পাওয়া যাবে আজকে? এমনিতে সব জায়গায় প্রচণ্ড পার্টি হচ্ছে, পিকনিক হচ্ছে, রাস্তায়ও ভিড়। বলছে পাওয়া যাবে? যাই হোক, একটা পাওয়া যাবে পাওয়া যাওয়া করতে করতে রাস্তায় প্রচণ্ড জ্যাম। সেদিন বুঝতেই পারছো, মানুষ সব জায়গায় যাচ্ছে ঘুরতে, অনেকে আসছে, রাস্তায় প্রচুর জ্যাম, পার্টি পিকনিক হচ্ছে, মানে সে বিভৎস এক রাস্তার দৃশ্য। অমর ভাই বলছে বাইকটা আমি চালাচ্ছিলাম, আর আমার কলেজের এক ভাই, ও আমার থেকে জুনিয়র, তো বন্ধু কাম ভাই দুটোই বলতে পারো, ওকে আমি নিয়েছি। ছেলেটা খুব ভালো, ও পেছনে বসে রয়েছে। তা আমি ওকে বলছি যে ভাই বিরিয়ানি কি পাবো? হয় না দেখবে, ধরো কোনো জায়গায় গেছো, আমাদের মধ্যে একটা কৌতূহল হয় না, এই বল না রে এইখানে যাব, এখন মন্দিরটা দর্শন করতে পারবো, গেট খোলা থাকবে, বা কোনো রেস্টুরেন্টে, বল না আজকে বিরিয়ানি পাবো, এরকম একটা হয় না? তা ওরা দুজনে সে আলোচনা করছে যে কিরে বিরিয়ানি পাবো তো, এখনো তো ওখানে গেলামই না। তা পেছনে যে ভাইটি বসে রয়েছে, সে সে ভাই তখন বলে যে একটা কাজ কর, আমরা যদি যেখানে বিরিয়ানি আনার কথা ওখানে গেলে অনেকটা সময় লাগবে, তো চল একটা রাস্তার পাশে তো অনেক বিরিয়ানির দোকান, আমরা লাল লাল হাঁড়ি দেখতে পাই কাপড় মোড়ানো, বলছে একটা দোকান থেকে নিয়ে চলে যাই চল। এবার আমার অমর ভাই বলছে যে না, কারণ চালাকি তো চলবে না, একটা তুমি নামি দামি জায়গায় যাবে, ওখানে তুমি বিরিয়ানি নেবে, তো ওখানে তো বিরিয়ানির প্যাকেটের উপরে সেই বিরিয়ানির দোকানের তো সিম্বলটা থাকবে, রাস্তা দিয়ে নিলে তো তুমি সেটা পাবে না। তখন বলছে যে না, হবে না, হবে না, ওখানেই যেতে হবে। যাই হোক, ওরা এইসব করতে করতে যায়। এবার ওরা বিরিয়ানিটা নেয়, বিরিয়ানি বিরিয়ানি নেয়, বিরিয়ানি নিয়ে যখন ফিরছে, ওরা 6 প্যাকেট বিরিয়ানি পেয়েছিল, অন্য জায়গা দিয়ে ওরা 2 প্যাকেট বিরিয়ানি আরও নেয়। আর যেহেতু 2 প্যাকেট বিরিয়ানির দাম কম হয়েছে, তো ওরা কিছু ওই যা মেয়ে বন্ধুরা ছিল, মেয়েদের জন্য ওরা ওই টাকা দিয়ে কিছু চকলেট নেয়, আর কোল্ড ড্রিঙ্কস তো নেওয়ার টাকা ছিল আলাদা করে, নিয়ে ওরা বাড়ি ফিরছে। বলছে সোদপুরে একটা মোড় পড়ে, মোড়টার ওখানটা পুরো ফাঁকা, ওরা ওই মোড় থেকে ঢুকে যাবে, ওখানে অনেক বড় একটা দুর্গা পুজো হয়। বলছে ওই মোড়ের ওখানটা আসার পর যখন গলির মুখটা ওরা এরকম চওড়া, গলিটা ঘুরে টার্নিং নিতে হয় মোড়টায়, যখন ওরা ওই গলিতে ঢুকছে তখন দেখে একটা বাচ্চা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ওরা দেখে ওদের মতো পাশ কাটিয়ে সাইড দিয়ে চলে গেছে। পেছনে যে ভাইটা বসেছিল তখন বলছে অমর, একটা মেয়ে ওখানে দাঁড়িয়েছিল ভাই এই ঠান্ডার মধ্যে। আর আমি কি 2025-এর কথা বলছি, মানে 26 পড়বে, তখনও 25 চলছে, আমি এই মাসেরই ঘটনাটা বলছি কিন্তু তোমাদের সাথে। তখন বলছে ওখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, দেখেছিস? তো অমর বলছে যে হ্যাঁ আমি একটা মেয়েকে দেখেছি দাঁড়িয়েছিল। তো তখন বলছে মেয়েটাকে দেখে ঠান্ডার মধ্যে ওরকম করে দাঁড়িয়ে রয়েছে, খুব কষ্ট হলো রে, কি ব্যাপার, এত রাতের বেলা মেয়েটা ওখানে দাঁড়িয়ে। তখন অমর বলছে যে চল তো দেখি। অমর গাড়িটা ঘোরায়, ঘুরিয়ে নিয়ে ওই রাস্তায় আবার আসে, এসে দেখছে যে মেয়েটা একটা রাস্তার ফুটপাতে একটা চায়ের দোকান বন্ধ, ওখানটা দাঁড়িয়ে রয়েছে। আগে রোডে দাঁড়িয়েছিল, এখন চায়ের দোকানের কাছে। তো অমর গাড়িতে বসে থাকে, পেছনে বসে থাকা ভাইটি নাবে, অমরকে বলল তুই দাঁড়া। ও নেবে এসে মেয়েটাকে বলে এ বোন তোর বাড়ি কোথায় রে, তুই এত রাতের বেলা তোর ভয় লাগছে না, তুই ঠান্ডা লাগছে না, তুই এখানে দাঁড়িয়ে আছিস?
মেয়েটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মুখটা পুরো কালো। হ্যাঁ, আহ, দেখে মনে হচ্ছে গরিব, রাস্তায় রাস্তায় হয়তো ঘুরে বেড়ায়, গায়ের ময়লা ছেঁড়া জামা। তাকিয়ে থাকতে তখন বলছে, কি রে, তোকে বলছি তুই বুঝতে পারছিস না, তোর ঠান্ডা লাগছে না? তখনও ওটা হা করে তাকিয়ে রয়েছে। বলছে, কি রে, তোর ঠান্ডা লাগছে না? তোকে বলছি, এই বোন, কথা শুনতে পাচ্ছিস না, তুই কানে শুনিস না? যখন 3বার কথাটা বলে, মেয়েটা না তখন দোকানের পেছনটা চলে যায়। এবার ওই ভাইটা ওর পেছনে পেছনে যায়। ওই ভাইটা মেয়েটাকে বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। মেয়েটা খুব তাড়াতাড়ি হেঁটে হাঁটছে, কিন্তু দৌড়াচ্ছে না। ও না, ওই পেছনে একটা পুকুর আছে, ওই পুকুরের পাড় থেকে জঙ্গল দিয়েও রাতের বেলা চলে যাচ্ছে। তখন প্রায় 11টা, 11:30 বাজে। এবার অমর ভাই ভাবছে, এ কি রে ভাই, এ তো পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে 12টা বাজিয়ে দেবে, বন্ধুদের সাথে বিরিয়ানি খাবো, একটু উল্লাস করব, কোথায় গেল? ও আবার কি করেছে, ও তো বাইকে বসেছিল, লক্ষ্য করেনি। এবার ও পেছন ঘুরে দেখছে যে ওই ছেলেটা নেই, জুনিয়র ওই বন্ধুটা নেই। তো ও আবার বাইকটাকে ওখানে স্ট্যান্ড করে। ও বাইকটাকে স্ট্যান্ড করে বাইকের মধ্যেই বিরিয়ানিগুলো ও রেখে দিয়ে, ওর না অ্যাকচুয়ালি ওই সময় হুঁশ নেই। একে তো 12টা বাজতে যাচ্ছে, ও ফোনে টাইম দেখছে, তারপরে ওই ছেলেটা হট করে কোথায় গেল, ওর বিরিয়ানির প্রতি তখন ধ্যান না নেই, মানে কোনো ধ্যান বিরিয়ানির প্রতি নেই। ও সোজা নেবে ছেলেটাকে খুঁজতে যায়, ভাইটাকে ওর নাম করে ডাকছে। তখন ও ওই পেছন থেকে, ওই দোকানের পেছন দিয়ে, ওই জঙ্গলের ওখান থেকে ও নাম ধরে তখন বলছে, অমর, আরে অমর, তা আমি এখানে আছি। তখন অমর গিয়ে বলছে, ছেলেটা দূরে দাঁড়িয়ে রয়েছে, অমর গিয়ে বলছে, এই তুই এখানে কি করছিস? বলছে, মেয়েটা না এখান থেকে চলে গেল অন্ধকারে, মনে হয় এইদিকে কোথাও থাকে। অমর তখন তাকিয়ে বলছে, এইদিকে তো ফাঁকা মাঠ, বাড়িঘর কোথায়? ও পুরো মাঠের দিকে চলে গেছে মেয়েটা, কিন্তু ওদিকে বাড়িঘর নেই, পুরো ফাঁকা ধানের মাঠ। তো বলছে, ও যা হবে হবে, চল, ফালতু কেসে কোনো জড়িয়ে টড়িয়ে যাবো, চল। যখন ওরা ওইখান থেকে ঘুরে যখন আসে, ওখান থেকে ঘুরে আসার ওই একটাই রাস্তা, আর কোনো রাস্তা নেই, মাঠ চলে গেছে, পুকুর, রাস্তা নেই। তো যখন ঘুরে আসে তখন দেখছে বিরিয়ানির প্যাকেটগুলো সব খোলা। দূর থেকে ওরা দেখে না, দূরেই দাঁড়িয়ে পড়ে, এটা কি ব্যাপার, কি হলো? বিরিয়ানির প্যাকেটগুলো খোলা, বাচ্চা মেয়েটা রাস্তায় বসে বিরিয়ানিগুলো 2 হাতে মানে এরকমভাবে গিলছে, মানে না দেখলে না চোখে ধারণা করতে পারবে না যে এটা কোনো মানুষের বাচ্চা হতে পারে না, কোনো মানুষের বাচ্চা হতে পারে না। সব থেকে ওরা ভয় পায় যে বন্ধুদের গিয়ে কী বলবে। ওরা ওই দৃশ্য দেখে কোনো রকমে যখন ওরা কাছে আসছে, তখন যে জুনিয়র ভাইটা ছিল সে শুধু ওই মেয়েটাকে বলে, এ বোন, তুই বলতে পারতিস বোন, এরকম করে ছিঁড়ে তুই সব বিরিয়ানিগুলো ফেলে খাচ্ছিস? এই কথাটা বলতে দেখে ওখানে কেউ নেই। ওরা তখন বেগতিক বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওটা কোনো মেয়ে ছিল না, ওরা কোনো মেয়ে ছিলই না। গাড়ি নিয়ে কোনো রকমে ফোনের একটা ফটো তোলে, ওই যে প্যাকেটগুলো ওরকম পড়ে থাকে, কারণ বন্ধুদের এসে কী জবাব দেবে, দিয়ে ওরা সাথে সাথে চলে আসে। আসার পর ওরা তো সব কিছু বলে, যাই হোক, নিউ ইয়ার উইশ টুইশ করে। সবারই মন খারাপ যে রাতে খাওয়া হলো না, ওরা ফটোও দেখায়, সবাই বিশ্বাসও করে, কারণ বন্ধু বান্ধব তো হতেই পারে, রাস্তায় কিছু অবিশ্বাস করার কোনো রাস্তা নেই, সবাই জিনিসটা মানে, সত্যি তাই। তারপর পরে পরে অনেক পরে তারা জানতে পারে, যখন এটা বাবা কাকা বন্ধু বান্ধব ও তার পরিবারকে যখন বলে যে এই ঘটনাটা আমাদের 31st নাইটে ঘটে, তখন অনেকেই বলে যে হ্যাঁ, ওখানে একটা মেয়ে জলে ডুবে মারা গেছিল। মেয়েটা ছিল ছিল খুব দরিদ্র বাড়ির একটি মেয়ে। তো মেয়েটা না, মানে গরিব হলে যা হয় জানো তো, বড় লোক যারা হয় না তাদের তো অগাধ পয়সা, তাদের খিদে পায় না। যারা গরিব হয় তারা তো ভালো খেতে পারে না, তাদের খিদেটা বেশি। আর ওই বাচ্চা মেয়েটা 7-8 বছর বয়স, ওর মাকে শুধু বলতো, ও মা, মা আমি খাবো, আমার খিদে পেয়েছে। এবার দেখো, ওর মা কষ্ট করতো, লোকের বাড়ি কাজ করতো, মাঠে ঘাটে যার যেরকম তেল তুলে দে, রেশন তুলে দে, সব কাজ করতো ওর মাটা। যা পেতো মেয়েটাকে নিয়ে গিয়ে খাওয়াতো, নিজেদেরই একটা ছোট্ট কুড়ে বাড়ি ছিল। তো
খাবো 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 সব সময় করতো। তো মেয়েটা কোনো কারণে ওই যে পুকুর পাড় যেখানে নিয়ে গেছিল, ওখানে ওর মায়ের মাঠে চাষ করতো, ওর মা নিজে ওই পুকুর পাড়ে মেয়েটা জলে ডুবে মারা যায়, কোনো কারণে মারা যায়। মারা যাওয়ার পরে ওই মেয়েটার আত্মা নাকি শুধু 31 ডিসেম্বরের রাতে হয়নি, এটা অনেকের সাথেই হয়েছে। এরকম ঘটনা অনেকের সাথে হয়েছে। অনেক সময় কেউ মাছের প্যাকেট নিয়ে আসছে, তাকে তাড়াও করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোনো মানুষই না, ওটা একটা আত্মা। ভাবতে পারছো পৃথিবীতে কত কিছু হয়, যার সাথে ঘটে সেই জানে, সেই জানে। তো চলো এবার আমরা কমেন্টগুলো পড়ি। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা তো আমাকে সবাই মকর সংক্রান্তির অনেক অনেক উইশ করেছো। তোমাদেরও অনেক 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 মকর সংক্রান্তির শুভেচ্ছা, যদিও চলে গেছে, লেট হলেও আমি তোমাদের শুভেচ্ছা জানালাম। আমি আগেও তোমাদের কিন্তু কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়েছি অলরেডি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কমেন্টগুলো পড়ার আগে প্রশ্ন করব। প্রশ্ন আমাদের প্রথম একদম ঘটনাটা দিয়ে প্রশ্ন থাকবে, ঠিক আছে? প্রথম ঘটনাটা যে আমি তোমাদের যে প্রশ্ন করব, কীর্তনে যে গেছিল আমাদের কবিতা নস্কর বোনের মা, সেই কীর্তনটা কুমিল্লার কোনখানে হচ্ছিল, কোন জায়গায়? ঠিক আছে, কীর্তন নাম কীর্তন যেখানে ওনার মা গেছিল, সেই কীর্তনটা কোন মাঠে হচ্ছিল, এটা রইল প্রশ্ন। দেখি কে কে উত্তর দিতে পারো। আচ্ছা, এবার কমেন্টের দিকে এগোচ্ছি। প্রথম কমেন্ট লিপিকা বেরা দিদিভাই, অনেকদিন পর কমেন্ট করেছো, কেমন আছো তুমি জানিও। তারপরে কমেন্ট করেছো স্বপ্না কাবেরী, রুচিরা হালদার, প্রদীপ দাস, কৌশিকী ঘোষ, পাপ্পু দে ভাই, সৈনী রয়, কৃষ্ণা ধারা। তারপর কমেন্ট করেছো ইন্দ্রজিৎ রয় চৌধুরী, সন্তুর দুনিয়া, পিন্টু ঘোষ, অনুপম বিশ্বাস, আয়ান হালদার, বাবান সাহা, রূপা দে, ময়না দত্ত। তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ, সুজাতা দাস দিদিভাই। তারপরে অনিন্দিতা চক্রবর্তী, প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ থেকে কমেন্ট করেছো, সোমা দাস পরিবার থেকে সন্তুর দুনিয়া, আলিয়া শেখ, নিতা বসু, সুমনা ভট্টাচার্যা, শুভঙ্কর ঘোড়ই, কিষাণু মান্না, সুদীপ্ত ব্যানার্জি। তারপরে আমাদের কমেন্ট করেছো, একটু দেখে বলবো নামটা, শিশির কুমার শীল। আচ্ছা, তারপর সীমা দাস মুন্না, রূপা দে শেঠ, কাজল সাহা, ফারহানা, নীলিমা সিংহ, সন্তুর দুনিয়া, ঝুমা চক্রবর্তী, ঝুমা চ্যাটার্জি, সিদ্ধার্থ পুরকায়াত, আকাশ। কমেন্ট করেছো আকাশ রূপসাগর, রূপা দে শেঠ, নিতা বসু। আবারও কমেন্ট করেছো বাপন সাহা। রিপিট করছি নামগুলো, তোমরা আবার রিপিট কমেন্ট করেছো। বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, এস দেব রয়। আর আমাদের শেষ কমেন্ট করেছো প্যান্থার গেমিং বয়টি। তো সবাই উত্তরও ঠিকঠাক দিয়েছো। এখনের মতো রাখবো, সবাই খুব ভালো থেকো। লাইটটা অফ হয়ে গেল। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু।